আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি। আজকে আমরা ভূগোল নবম শ্রেণীর ভূগোল কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ পড়ব এবং সেগুলো জানার চেষ্টা করব। আশা করছি যারা 9-10-এ আছে এবং যারা সামনে যাদের এইচএসসি পরীক্ষা তাদেরও কিছুটা হলেও উপকারে আসবে। সো কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এখানে আমি আলোচনা করব। ওকে, তাহলে আমরা আমাদের মেইন পড়াতে চলে যাই। কোন গ্রহ সবচেয়ে উত্তপ্ত? সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। নেপচুনের কয়টি উপগ্রহ? নেপচুনের উপগ্রহ হচ্ছে 14টি। কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ? বৃহস্পতি 67টি এবং শনির হচ্ছে 22টি। আয়তনে 72টি পৃথিবীর সমান কোন গ্রহ? নেপচুন। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ কোনটি? তৃতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে নেপচুন। কোন গ্রহের বায়ুমণ্ডলে মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস প্রচুর? নেপচুন। ইউরেনাসের কয়টি উপগ্রহ? ইউরেনাসের হচ্ছে 27টি উপগ্রহ। মঙ্গল গ্রহে শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে? 99 ভাগ বা 99%। সূর্য হতে বুধের দূরত্ব কত? 5.8 কিলোমিটার। আয়তনে বৃহস্পতি পৃথিবীর কত গুণ? 1300 গুণ। গ্রহরাজ বৃহস্পতির ব্যাস হচ্ছে 1,42,800 কিলোমিটার। সূর্য হতে এটি প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরে। বৃহস্পতির উপগ্রহ কয়টি? 67টি। এটা কিন্তু সবচেয়ে বেশি উপগ্রহ এই বৃহস্পতির, ঠিক আছে। খালি চোখে মঙ্গল গ্রহকে কেমন দেখায়? লালচে দেখায়। কোন দুটি গ্রহকে দূরবীক্ষণ ছাড়া দেখা যায় না? ইউরেনাস, সবুজ ও নেপচুন। কোন গ্রহগুলোর উপগ্রহ নেই? উপগ্রহ নেই হচ্ছে বুধ এবং শুক্র। এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এখানে যেগুলো পড়ালাম সেগুলোর মধ্যে কোন গ্রহ বেশি উত্তপ্ত, কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ, সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ কোনটি, খালি চোখে মঙ্গল গ্রহকে কেমন দেখায়, কোন দুটি গ্রহকে দূরবীক্ষণ ছাড়া দেখা যায় না এবং কোন গ্রহগুলোর উপগ্রহ নেই, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, তারপর হচ্ছে পৃথিবীর ব্যাস কত কিলোমিটার? পৃথিবীর ব্যাস হচ্ছে 12,667 কিলোমিটার। পার্শিয়ালে আমরা দেখব শুক্রের ব্যাস হচ্ছে 12,104 কিলোমিটার। মঙ্গল গ্রহের ব্যাস হচ্ছে 6,787 কিলোমিটার এবং বুধের ব্যাস হচ্ছে 4,850 কিলোমিটার। বিষুবরেখার অপর নাম মহাবৃত্ত বা গুরুবৃত্ত, ঠিক আছে। সেক্সটাইন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ মাপা যায়? তাহলে সেক্সটাইন যন্ত্রের সাহায্যে কি মাপা যায়? সূর্যের উন্নতি কোণ মাপা যায়। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেটার অক্ষাংশ বলা হয়। এই যে নিরক্ষরেখা থেকে যে অক্ষাংশ কাকে বলা হয় বা এই রিলেটেড ম্যাপ রিলেটেড সব কিছুই কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, ঠিক আছে। এই কারণে আমি কিন্তু ফিগার এঁকে দেখিয়ে বলে দিচ্ছি না, জাস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো বলছি। কারোর যদি নিরক্ষরেখা বিষুবরেখা সম্পর্কে কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু আমার যে লেকচারগুলো রয়েছে সেগুলো একটু ফলো করলে মোটামুটি কনফিউশনটা দূর হয়ে যাবে। সর্বপ্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন 1961 সালে 12 এপ্রিল প্রদক্ষিণ করে। তাহলে সর্বপ্রথম মহাকাশচারীকে ইউরি গ্যাগারিন, তিনি হচ্ছে 1961 সালের 12 এপ্রিল প্রদক্ষিণ করে। হ্যালির ধূমকেতু খ্রিস্টপূর্ব 240 হতে দেখা যায় এবং সর্বশেষ হচ্ছে 1986। গ্রিনিচ মানমন্দির লন্ডনে। গ্রিনিচ মানমন্দির কোথায়? লন্ডনে, ঠিক আছে। দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে 2টি। তাহলে আমরা 2টি পদ্ধতিতে দ্রাঘিমা নির্ণয় করতে পারি। একটি হচ্ছে স্থানীয় সময় পার্থক্য, একটু খেয়াল করেন, স্থানীয় সময় পার্থক্য, আর একটা হচ্ছে গ্রিনিচের দ্বারা সময়, মানে গ্রিনিচ সময় দ্বারা। স্থানীয় সময়ের পার্থক্য এবং গ্রিনিচের সময় দ্বারা কিভাবে আমরা এটা বের করতে পারি, সব কিছু কিন্তু আমি দ্রাঘিমা যে ম্যাথগুলো রয়েছে
9-10-এর বইতে যে ম্যাথগুলা জিওগ্রাফির জন্য অনেক ইম্পর্ট্যান্ট, সেগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সো আমার চ্যানেলটা একটু ঘুরে আসলেই কিন্তু জিওগ্রাফির যে ইম্পর্ট্যান্ট ম্যাথ রয়েছে সেগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। ওকে, দ্রাঘিমার পার্থক্য 1 ± 4 মিনিট। এটা বলতে বোঝানো হয়েছে যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত হয়, সেটা 4 মিনিট হয়। ঠিক আছে, প্লাস মাইনাস দ্বারা এখানে হচ্ছে 4 মিনিট আমরা যদি পূর্বে যাই সেক্ষেত্রে আমাদের প্লাস করতে হয়, আর পশ্চিমে গেলে মাইনাস করতে হয়। ঠিক আছে, তো এগুলো সব ডিটেইলি কিন্তু আমার লেকচারে রয়েছে, সো কনফিউশনের কিন্তু কোনো জায়গা নেই। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে গ্রিনিচের দ্রাঘিমা হচ্ছে 0। গ্রিনিচ যেহেতু এটা লন্ডনের মানমন্দিরের দিয়ে হিসাব করা হয়, সো এটা সবসময় 0ই হবে। দক্ষিণ গোলার্ধে 66.5 দক্ষিণে দক্ষিণ অক্ষরেখা কুমেরুবৃত্ত, এবং উত্তর গোলার্ধে ডান দিকে যেটা উত্তর গোলার্ধে 66.5 উত্তর অক্ষরেখাকে সুমেরুবৃত্তে বলে। ঠিক আছে, দক্ষিণ অক্ষরেখাকে কুমেরুবৃত্ত এবং উত্তর গোলার্ধে 66.5 ডিগ্রি যেটা রয়েছে সেটাকে কুমেরুবৃত্ত সুমেরুবৃত্ত বলে। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আমার ভিডিওতে কিন্তু টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকন, দ্যাট মিনস কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, এগুলো সবই কিন্তু বলা হয়েছে। সো এগুলা কিন্তু আমি ডিটেইলি এখন আলোচনা করছি না, জাস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলা বলে যাচ্ছি। কারোর তাও যদি কোনো কনফিউশন থাকে বা কোনোটা সম্পর্কে লেকচার যদি জানার প্রয়োজন থাকে আমাকে মেসেজ করলে আমি কিন্তু সেটা নিয়ে ভিডিও মেক করে দিব। ঠিক আছে, 1884 সালে ইউএসএতে 180 প্লাস মাইনাস দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক রেখা হিসাবে স্থির করা হয়। তাহলে 180 ডিগ্রি রেখাকে কী করা হয়, আন্তর্জাতিক দ্রাঘিমা রেখা হিসাবে স্থির করা হয়। প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে 180 প্লাস মাইনাস দ্রাঘিমা রেখা অনুসরণ করা হয়েছে। আর এই যে 180 ডিগ্রি যে দ্রাঘিমা রেখাকে অনুসরণ করা হয়েছে এবং বেরিং যে প্রণালী রয়েছে সেখানে 12 প্লাস মাইনাস পূর্বে বেঁকে শুধু পানির উপর দিয়ে টানা হয়েছে। তো এই যে পানির উপর দিয়ে যে কেন টানা হয়েছে এটাও কিন্তু আমি বলেছি। তারপর এখন বলছি যে যদি এই যে সময়ের যে পার্থক্যটা, এটা যদি কোনো ল্যান্ডের উপর থাকতো তাহলে যখনই এটা ক্রস করা হতো, যখনই কোনো জাহাজ বা কেউ কোনো মানুষ যদি ক্রস করতো তখন কিন্তু দিনের একটা পার্থক্য চলে আসতো। সো এটার জন্য প্রবলেমটা না হয়, ফেস করতে না হয়, এর জন্য কিন্তু এটা সম্পূর্ণ প্রশান্ত সাগরের উপর দিয়ে এই রেখাটা টানা হয়েছে। ঠিক আছে, চিলির সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। পৃথিবীর গতি 2 প্রকার, একটি হচ্ছে আণিক গতি এবং আরেকটি হচ্ছে বার্ষিক গতি। ঢাকায় পৃথিবীর বেগ কত? এটা হচ্ছে 1600 কিলোমিটার। কোন রেখায় পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি? পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলতে পারি, বা মহাবৃত্ত। কোন রেখায় পৃথিবীর আবর্তন সবচেয়ে বেশি? নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন সবচেয়ে বেশি। সর্বোচ্চ দিনরাত্রি সমান হয় কোন তারিখে? এটা হচ্ছে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর কিন্তু দিনরাত্রি সমান থাকে। 22শে ডিসেম্বর কোন গোলার্ধে সবচেয়ে বড় দিন? এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে 22শে ডিসেম্বর সব থেকে বড় দিন। ঠিক আছে, এটা কিন্তু মানে বেসিক্যালি যারা দক্ষিণ গোলার্ধে থাকে তাদের জন্য, বা যারা উত্তর গোলার্ধে রয়েছে তাদের কিন্তু আবার উল্টোটা হবে। ঠিক আছে, 22শে ডিসেম্বর কিন্তু সবচেয়ে ছোট দিন হবে। ওকে, এটাই হচ্ছে মোটামুটি এই। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ওকে, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই 2 দিনকে বিষু বলা হয়ে থাকে। 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল। এগুলা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এমসিকিউ, এটা পরীক্ষায় অনেক সময় আসতে দেখা যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, যে সবচেয়ে বড় দিন কোনটি, সবচেয়ে ছোট দিন কোনটি, দিন রাত্রি সমান থাকে কোনটি, তারপর উত্তর গোলার্ধে কখন হচ্ছে শরৎকাল থাকে, বা এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। জোয়ার ভাটা হয় আণিক গতির কারণে। আণিক গতির কারণে কিন্তু জোয়ার ভাটা হয়। অনেক সময় এক্সামে এভাবে আসে যে জোয়ার ভাটা হয় কোনটির কারণে, বার্ষিক গতির কারণে, আণিক গতির কারণে, বা অন্য কোনো গতি দিয়ে দিল। ঠিক আছে, পরিক্রমণ গতির অপর নাম হচ্ছে বার্ষিক গতি। পৃথিবীতে 4টি ঋতু, একটা হচ্ছে গ্রীষ্ম, 2 নম্বরটি হচ্ছে শরৎ, শীত এবং বসন্ত। টোটাল হচ্ছে 4টি। সূর্য পৃথিবী হতে 13 লক্ষ গুণ বড়।
21শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সময়ে পৌঁছায়, তখন তাকে কর্কট সংক্রান্তি বলে। আর 22শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছায়, তখন তাকে মকর সংক্রান্তি বলে। আচ্ছা, উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে কিন্তু তখন শরৎকাল, উল্টা হবে, এটা মনে রাখতে হবে। মহাবিষুব হচ্ছে যখন দিন রাত্রি সমান হয়, তখন সেটাকে আমরা মহাবিষুব বলে থাকি। ম্যাপ, মানচিত্র শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটি ল্যাটিন ভাষা থেকে বা ল্যাটিন শব্দ থেকে ম্যাপ শব্দটি নেওয়া হয়েছে। মানচিত্র কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়? 3টি পদ্ধতিতে। সেটা কি? বর্ণনা, রেখাচিত্র এবং প্রতিভু অনুপাতের সাহায্যে। স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার? স্কেল অনুসারে মানচিত্র হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বৃহৎ স্কেল, একটা হচ্ছে ক্ষুদ্র স্কেল। বৃহৎ স্কেল বা ক্ষুদ্র স্কেল কোনো একটা লার্জ ম্যাপ বা লার্জ স্কেল বা স্মল স্কেল, ঠিক আছে? এটা কিভাবে আমরা ডিটারমাইন করতে পারি? যে সাপোজ আমরা যদি কোনো একটা স্পেসিফিক জায়গা যদি আমরা সেটা দেখতে চাই বা মানচিত্রের সাহায্যে ফুটায় তুলতে চাই, তখন কিন্তু আমাদের লার্জ স্কেল লাগবে, ঠিক আছে? বড় একটা জায়গাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি বড়োভাবে, বা কোনো একটা অনেক বড় এরিয়ার জায়গাকে আমরা যদি একটা ম্যাপের মধ্যে আনতে চাই, তখন সেক্ষেত্রে কিন্তু স্মল স্কেল দরকার হয়ে থাকে, ঠিক আছে? উপস্থাপিত বিষয়বস্তু হিসেবে মানচিত্র কত প্রকার? 2 প্রকার, গুণগত এবং পরিমাণগত। মৌজা শব্দটি কোন দেশীয়? ক্যাডাস্ট্রাল বা মৌজা শব্দটি কোন দেশে? এটা হচ্ছে ফ্রেঞ্চ। মানচিত্রের সমষ্টিকে কি বলে? ভূচিত্রাবলী বা অ্যাটলাস বলে। হ্যাঁ, অনেকগুলা মানচিত্র মিলে কিন্তু একটা অ্যাটলাস হয়। অ্যাটলাস কিন্তু পাওয়া যায়। এটা তৈরি আমরা যখন পরবর্তীতে যখন ইউনিভার্সিটিতে বা কোথাও আমরা মানচিত্র অ্যানালাইসিস করতে চাইবো বা পড়তে চাইবো, তখন কিন্তু এই অ্যাটলাসটা আমাদের কাজে লাগবে। সবচেয়ে আদর্শ ও জনপ্রিয় মানচিত্র কোন দেশে? ব্রিটিশদের। বাংলাদেশ কোন দেশের মানচিত্র স্কেল অনুসরণ করে? এটা হচ্ছে ব্রিটিশ স্কেল অনুসরণ করে। ইউএসএ ও কানাডাতে কয়টি করে প্রমাণ সময়? 4 ও 5টি। কত সালে সর্বপ্রথম জিআইএস ব্যবহার শুরু হয়? যা 1980 সালে জনপ্রিয় হয়। জিআইএস, দ্যাট মিনস এটার ফুল মিনিং কিন্তু জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এটা হচ্ছে জনপ্রিয় হয় হচ্ছে 1980 সালে এবং এটি শুরু হয় হচ্ছে 1964 সালে। ভূগর্ভের কয়টি স্তর? ভূগর্ভের স্তর হচ্ছে 3টি, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তো ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ বা আমরা যেটাই বলি ভূমণ্ডল বলি, ভূগর্ভ বলি, এগুলা কিন্তু পুরা সুন্দর করে হ্যান্ড নোটের মাধ্যমে লেকচার কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সো একটু কাইন্ডলি দেখলে এটা সম্পর্কে সব কিছু ডিটেলে নোট করা আছে, ঠিক আছে? ভূগর্ভের উপরের স্তরটিকে বলা হয় অশ্বমণ্ডল বলা হয়ে থাকে। উপরে যে স্তরটা রয়েছে ক্লাস্টার বলে বা অশ্বমণ্ডল বলা হয়ে থাকে, ঠিক আছে? ভূত্বক কি দ্বারা গঠিত? ভূত্বক কিন্তু শিলা দ্বারা গঠিত। কোন স্তরকে শিয়াল স্তর বলা হয়? এটা হচ্ছে ভূত্বকের সিলিকন এবং অ্যালুমিনিয়াম শিয়াল, SiAl, ঠিক আছে? SI থেকে সিলিকন এবং Al থেকে অ্যালুমিনিয়াম, এই জন্য এটাকে শিয়াল বলা হয়ে থাকে। গুরুমণ্ডল কত ভাগে বিভক্ত? গুরুমণ্ডল হচ্ছে 2 ভাগে বিভক্ত। ঊর্ধ্বজেটে 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ, এবং আরেকটা যেটা নিম্ন গুরুমণ্ডল সেটা হচ্ছে আয়রন অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড খনিজ বিদ্যমান। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে নিকেল এবং লোহা। চুনাপাথর কোন ধরনের শিলা? এটি হচ্ছে পাললিক শিলা। গঠন অনুসারে শিলা প্রধানত কয় শ্রেণীর? এটা হচ্ছে 3 শ্রেণীর, আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলার অপর নাম কি? অন্তরীভূত শিলা। মহাদেশীয় ভূত্বকের কত % পাললিক শিলা? 75%। ভূপৃষ্ঠে মোট আয়তনের যেটি হচ্ছে 5%। বিশ্ববিলাস পর্বত হচ্ছে ইতালিতে, পিনাটুবো হচ্ছে পর্বত ফিলিপাইনে, কিলিমাঞ্জারো কেনিয়া। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এই যে মার্ক করাগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সো এগুলো কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে। বিন্দা পর্বত ও সাতপুরা পর্বত হচ্ছে ভারতে, ব্ল্যাক ফরেস্ট পর্বত জার্মানি, লবণ পর্বত পাকিস্তানে, হেনরি পর্বত হচ্ছে আমেরিকা, রকি পর্বত উত্তর আমেরিকা। পর্বত হচ্ছে 4 প্রকার, একটা হচ্ছে ভঙ্গিল, 2 নম্বরটা হচ্ছে আগ্নেয়, চ্যুতি বা স্তূপ, এবং 4 নম্বর হচ্ছে ল্যাকুলিথ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। এরই মাধ্যমে আমরা কিন্তু এই টোটাল 70টা আজকে পড়লাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা আরও বাকি ডিটেলে
আলোচনা করব। এটা কিন্তু এই একটু খেয়াল করে দেখলে নবম শ্রেণীর যে ভূগোল বই রয়েছে সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আজকে কিন্তু আমি সেগুলো পড়ানোর চেষ্টা করছি। সো এটা কিন্তু শুধুমাত্র নবম দশম শ্রেণীর জন্য না, আমরা যারা চাকরির পরীক্ষা দিচ্ছি বা আমরা যে বিভিন্ন পরীক্ষা দিচ্ছি, আমরা খেয়াল করে দেখব যে এই টপিকগুলো কিন্তু সব চাকরির পরীক্ষাতে বা যে কোনো এমসিকিউ কিন্তু এগুলা ভূগোল থেকে এগুলা কিন্তু রিপিট হয়ে থাকে। সো এগুলো কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। আর তাছাড়া সামনে এইচএসসি পরীক্ষা, তাদেরও এগুলো কিন্তু মোটামুটি কাজে আসবে। সো আজকের ক্লাসটা আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।